नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो आज থেকেই কিন্তু সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেল। এবার কিন্তু আমরা বেশ কিছু বড় চমক দেখতে পাবো। প্রত্যেকটা দল কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো কিছু দল শুরু করে দিয়েছে, যারা এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুরু করেনি, নতুন প্লেয়ার সাইনিং যারা করেছে তারা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে থাকবে। তার সাথে সাথে এই যে এবার 2 মাস বলতে গেলে চলবে ট্রান্সফার উইন্ডো, তো সেখানে কিন্তু আমরা দুর্দান্তভাবে প্রত্যেকটা ক্লাবের জন্য ভালো ভালো সিগনেচার হতে আমরা দেখব। তো সেই সমস্ত নিয়ে কিছু আপডেট তো আজকে অবশ্যই শেয়ার করা রয়েছে, বেশ কিছু ফুটবল আপডেট শেয়ার করা রয়েছে, ট্রান্সফার নিউজও রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু দল গঠন যথেষ্ট ভালো করেছে। বেশ কয়েকজন প্লেয়ারকে তারা যেরকমভাবে ফ্রি হিসাবে সাইন করিয়েছে, তার সাথে কিছু প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সাইন করানো, দুটো বিদেশি সাইনিংও কমপ্লিট তারা অলরেডি করে নিয়েছে। এবার ঘোষণা কবে আসবে? দেখো, ঘোষণা যখন মনে করবে অ্যাডমিন তখনই করতে পারে। আজকে যদি কোনো ঘোষণা আসে তো ভালো লাগবে, প্রথম দিনই যদি কোনো ঘোষণা আসে। তা না হলেও কিন্তু মোটামুটি কিছু কাজ তো এগিয়ে গেছে, সেই ঘোষণাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে বলেই শোনা যাচ্ছে। তো এই সপ্তাহে হয়তো কিছু ঘোষণা তো আসতে পারে, এটুকু আপডেট রয়েছে। তো দেখা যাক কার ঘোষণা প্রথম হয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমার তো মনে হয় যে বিপিন সিংয়ের ঘোষণা হয়তো প্রথমে করতে পারে, কিংবা মিগুয়েলের ঘোষণাও প্রথমে হয়তো করতে পারে, কারণ বিপিনের জন্য একটু ভালো কিছুই প্ল্যানিং রয়েছে বলে শোনা গেছে। তো দেখা যাক সেই প্ল্যানিং কতটা কার্যকর করতে পারে অ্যাডমিন, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কোন প্লেয়ারের ঘোষণা ইস্টবেঙ্গল প্রথমে করতে চলেছে। তো ইস্টবেঙ্গলকে নিয়েই যখন কথা বলছি, তো বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গলের বর্তমানে যোগাযোগ রয়েছে। জানো যে 3 জন এমন প্লেয়ারের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাদের দিকে মোহনবাগানেরও নজর রয়েছে। তো সেই 3 প্লেয়ারকে ছেড়ে যদি আমরা অন্য আর এক প্লেয়ারকে নিয়ে কথা বলি, কারণ ইস্টবেঙ্গল অনেক দিন ধরেই পাঞ্জাবের 2 জন প্লেয়ারকে একসাথে তোলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে নিখিল প্রভু আর অভিষেক। তো এই দুটো ডিলকে ইস্টবেঙ্গল চেয়েছিল, কিন্তু অভিষেকের ব্যাপারে মোহনবাগান কিছুটা হলেও বেটার জায়গাতে রয়েছে। যদি কোনোভাবে অভিষেককে নিয়ে আসা না যায়, তো সেক্ষেত্রে নিখিলের দিকে কিন্তু আরও একবার ইস্টবেঙ্গল মুভ করতে পারে বলে শোনা যাচ্ছে। তার কারণটা কি? কারণ নিখিল হচ্ছে ভার্সেটাইল প্লেয়ার, তাকে তোমরা সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে খেলাতে পারবে, প্রয়োজনে সেন্টার ব্যাক হিসাবে খেলানো যাবে, প্রয়োজনে কিন্তু ডিফেন্সিভ মিডিও হিসাবেও খেলানো যাবে। তো এতগুলো অপশান যে প্লেয়ার এনে দেয়, তাকে তো অবশ্যই নিয়ে আসা দরকার। এবং বয়স তার মাত্র 24 বছর। এর আগে এফসি গোয়াতে আনোয়ার আলীর সঙ্গে একই সাথে খেলার অভিজ্ঞতা, এবং আনোয়ারের সঙ্গে নিখিলের একটা দুর্দান্ত বন্ধুত্ব রয়েছে। তো অবশ্যই এই প্লেয়ারকে নিতে পারলে তো খুবই ভালো সাইনিং হবে। হ্যাঁ, মুম্বাই একটা সময় চেষ্টা করেছিল, কিন্তু মুম্বাইয়ের সঙ্গে আর বিশেষ কথাবার্তা এগিয়ে চললো বলে শোনা যায়নি। তো ট্রান্সফার ফি দিয়ে যদি নিতেই হয়, তো নিখিল প্রভু কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ অপশান হবে। এবং রিসেন্ট টাইমে সে জাতীয় দলে কলাপও পেয়ে গেছে। তো অবশ্যই আনোয়ার আলী, নিখিল প্রভু, জিকসানের মতন প্লেয়ার যদি মাঝে মাঠে থাকে, এবং ব্যাকআপ প্লেয়ার হিসাবে যদি রায়নার মতন প্লেয়ার, যদি রামসাঙ্গার মতন প্লেয়ার রয়েছে, তো অপশান কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অনেক বেশি থাকবে। এবং বেঞ্চের শক্তি না ভালো হলে বড় টুর্নামেন্টে কিচ্ছু করা যায় না, কারণ চোট আঘাত কাট সমস্যা থাকবেই। তো সেক্ষেত্রে বেঞ্চ যদি সমতুল্য না হয় তাহলে সমস্যা হবে। যেই কাজটা মোহনবাগান খুব ভালো করে, তাদের ফার্স্ট 11 তো শক্তিশালী রয়েছে, তার সাথে বেঞ্চ এত শক্তিশালী যে কোনো আইএসএলের দল একটা তৈরি হয়ে যাবে তাদের বেঞ্চ যেরকম রয়েছে। তো সেই রকমই কিন্তু ইস্টবেঙ্গলের প্ল্যানিং রয়েছে। তো নিখিলের দিকে কিন্তু আরও একবার ইস্টবেঙ্গল ঝুঁকতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। তো এর সাথে সাথে আমরা যদি আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি, তাকে নিয়ে তোমরা জানতে অনেকে চেয়েছিলে যে 27 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার হেডির কি খবর, যে শিলংয়ের সঙ্গে কন্ট্রাক্টেড ছিল, তা সে তো ফ্রি হয়ে গেছে। দেখো, যেরকমটা আপডেট ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু তার কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, কিন্তু হেডি বর্তমানে শিলংয়ের একটা লোকাল টুর্নামেন্ট খেলছে। তো সেইটার জন্যই এখনও অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট হয়নি। সেখানে খুব বেশি দিন টুর্নামেন্ট চলবে না, কয়েকদিনের মধ্যে সেখান থেকে হয়তো সে টুর্নামেন্ট নাও পুরোটা কমপ্লিট করতে পারে, সে বেরিয়ে আসতে পারে, এবং সে ইস্টবেঙ্গলের দিকে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার দিকে হায়দ্রাবাদ এফসিও নজর রেখেছে। তাহলে কি সে হায়দ্রাবাদে যাবে? সেটাও হতে পারে। এবার তো যে কোনো কিছুই হতে পারে, কারণ ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে। অনেক প্লেয়ারই দেখা যায় যে পার্সোনাল টার্ম এগ্রি করার পরেও অন্য ক্লাবে সাইন করে। তো দেখা যাক, সাইন হলে তো ভালো, না হলেও ইস্টবেঙ্গলের জন্য খুব একটা খারাপ হবে না। কিন্তু হেডি নিঃসন্দেহে দীর্ঘদিন
ধরে আই লিগে যেরকমটা সে পারফরমেন্স তুলে ধরেছে, ওয়ান অফ দ্য বেস্ট আই লিগের ট্যালেন্ট, এবং এই প্লেয়ারকে তো নেওয়ার জন্য অবশ্যই থাংবয় সিংটো চেষ্টা তো করেছে। এবার সিগনেচার হয়ে গেলে তো খুবই ভালো, না হলেও যেটা বললাম আরও একাধিক অপশানের দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজরে রেখেছে। এবং শিলংয়ের জার্সি গায়ে 83টা ম্যাচে 12টা গোল 12টা অ্যাসিস্ট, অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে যথেষ্ট ভালো রেকর্ড। এরকম একজন প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য ভালো অপশান হবে, তো দেখা যাক, সিগনেচারের দিকে নজর থাকবে। তো এর সাথে সাথে আমরা যদি পাঞ্জাবেরই আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি, পাঞ্জাব একজন বিদেশি প্লেয়ার আসমির সুরজিতকে নিয়ে এসেছিল, যাকে উইঙ্গার পজিশনে খেলার জন্য ব্যবহার করা হতো, কিন্তু সে খুব একটা নিজেকে পাঞ্জাবের জার্সি গায়ে মানিয়ে নিতে পারেনি, কারণ সে টোটাল ম্যাচ খেলেছিল 23টা, সেখানে 4টে গোল 4টে অ্যাসিস্ট, এছাড়া কিন্তু খুব একটা যে ইম্প্যাক্ট এনেছিল সেরকমটা তার কাছ থেকে আমরা দেখতে পাইনি। এবার তাকে পাঞ্জাব ছেড়ে দিয়েছে, এবং পাঞ্জাব ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু নতুন ক্লাবে যোগদান করে ফেললো। তো যেরকমটা শোনা যাচ্ছে যে হাঙ্গেরির সেকেন্ড ডিভিশনের ক্লাবে কিন্তু সে সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। তো এসসিস এ এই রকম একটা ক্লাবের নাম, সেই ক্লাবের জার্সি গায়ে কিন্তু আমরা আজমির সুরজিতকে দেখতে পাবো। তো এর সাথে সাথে আমরা আইএসএল এর একজন এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ারকে নিয়ে যদি কথা বলি, সেটা আর অন্য কেউ নয়, 34 বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড জর্জে পেরিরা ডিয়াজ। শুরুটা হয়েছিল কেরালা ব্লাস্টার্স, পরে মুম্বাই সিটি এফসি, দেন বেঙ্গালুরু এফসি, বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে। তো হঠাৎই জর্জে পেরিরা ডিয়াজের কাছে কেরালা ব্লাস্টার্সের জার্সি, তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেরালা ব্লাস্টার্সের একটা জার্সি নিয়ে সে ফটো দিয়েছে, এবং সেখানে কিন্তু বিশেষ কিছু সিম্বল দিয়েছে। তো তাহলে কি আরও একবার কেরালাতে ফিরতে পারে জর্জে পেরিরা ডিয়াজ? এই নিয়ে তো একটা প্রশ্ন থাকছে। কেরালার বেশ কিছু ফ্যান পেজ থেকেও বলা হচ্ছে যে হ্যাঁ, জর্জে পেরিরা ডিয়াজ আরও একবার হোম কামিং হতে পারে। এবার পেরিরা ডিয়াজ কেরালা ব্লাস্টার্সে ছিল যখন ভালো খেলেছিল, কন্ট্রাক্ট এক্সটেনশন কেরালা করতে চেয়েছিল, কিন্তু পেরিরা ডিয়াজ জানিয়েছিল সে বিদেশে চলে যাবে। তারপরই কেরালাকে ধোঁকা দিয়ে মুম্বাই সাইন করেছিল। তো দেখা যাক আরও একবার কেরালায় ফেরে কিনা। এর আগে আমরা ইয়ান হিউম্যান মতন প্লেয়ারকেও দেখেছিলাম, কেরালাতে খেলেছিল, তারপর এটিকে থেকে আবারও কেরালাতে ফিরে গিয়েছিল। সেরকম জর্জে পেরিরা ডিয়াজের ব্যাপারটাও হতে পারে। তো 34 বছর, একটা বছর বা দুটো বছর দুর্দান্ত ফুটবল সে খেলতে পারে, এবং ডিয়াজ তো একজন রীতিমতন বক্স স্ট্রাইকার। তো অবশ্যই এটা কিন্তু কেরালার জন্য একটা যথেষ্ট ভালো সাইনিং হবে যদি কমপ্লিট করতে পারে। তো দেখা যাক কী হয় না হয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা বাংলার 3 প্রধানকে নিয়ে কথা বলি, তো বাংলার 3 প্রধানের এখন কি অবস্থা, কারণ তোমরা অনেকেই জানো যে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু একটা ব্যান খেয়েছে ফিফার তরফ থেকে। তো সেটা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি, কয়েকদিনের মধ্যেই হয়তো সেটা উঠে যেতে পারে, কিন্তু বর্তমানে এখনও ওঠেনি। কিন্তু তার সাথে সাথে বাংলার আর এক প্রধান মোহামেডান, তারা কিন্তু এবার 1 বছরের জন্য রেজিস্ট্রেশন ব্যান খেলো, মানে কোনো প্লেয়ারকে তারা রেজিস্টার করাতে পারবে না। তার কারণ কি কোনো প্লেয়ারের জন্য বা কোনো সমস্যার জন্য না, বেশ কিছু ম্যাচে কিন্তু তারা নিয়মের বাইরে গিয়েছিল। কিছু ম্যাচে মনে থাকবে সমর্থকরা মাঠে বোতল জুতো পর্যন্ত ছুঁড়েছিল, তখনই বারণ করেছিলাম ভাই এগুলো করো না, ক্লাবের ওপর এদের জন্য বিরাট অর্থ জরিমানা করা হবে। তো সেই জরিমানার টাকা এত বেশি হয়ে গেছে, সেটা না দিতে পারার জন্য তাদের উপর কিন্তু 1 বছরের ব্যান লাগানো হয়েছে। আনুমানিক প্রায় 30 কোটি টাকা এটা পে করতে হবে, তবে কিন্তু এই ব্যানটা উঠবে। তা না হলে কিন্তু যতদিন না পে করা হচ্ছে ততদিন ব্যান উঠবে না। তো 2 প্রধান কিন্তু তারা ব্যান খেয়ে বসে রয়েছে। ইস্টবেঙ্গল আর যাই হোক, তারা কোনো রকম ব্যান ফ্যান খায়নি, তারা আপাতত ভালো একটা জায়গায় রয়েছে, এবং তারা দল গঠনও ভালো করছে। মোহনবাগানও ভিতর তো ভালো কাজ করছে, কিন্তু এখনও তাদের কোনো আপডেট আসেনি। আর মোহামেডান যেরকম অবস্থা, পরের বছর হয়তো আইএসএলে তাদের আর দেখা যাবে না। তো খুবই খারাপ অবস্থায় মোহামেডান চলে গেছে। দেখা যাক নতুন ইনভেস্টার এসে যদি কিছু করতে পারে তবেই মোহামেডানের জন্য ভালো, তা না হলে কিন্তু আরও অন্ধকারের দিকে চলে যাচ্ছে মোহামেডান, এটুকু বলাই যায়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।